তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, আগে ছবিটা আঁকছি, তারপর দেখো আমি বলতে কি চাইছি এখানে মেনলি। এটা হচ্ছে বড় কথা, যেখানে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি এখানে, সেটা হলো এটা একটা ডাইপোল। ঠিক আছে, ধরো এখানে রয়েছে মাইনাস কিউ চার্জ, এখানে রয়েছে প্লাস কিউ, মধ্যবর্তী দূরত্ব এদের 2L। সবসময় আমি বলতাম যে যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে দেব, যে বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে দেব, সবসময় দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে ওর দূরত্বটা বার করবে। তো ধরে নিলাম দ্বিমেরুর মধ্যবিন্দু হচ্ছে এইটা, ধরে নিলাম আমি এটা হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু। এবার একটা জিনিস সবসময় মনে রাখবে, মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে, মাইনাস কিউ আধান থেকে প্লাস কিউ আধানের দিকে সবসময় দ্বিমেরুর ভ্রামকটা যায়, তাই তো? আমরা আগের দিন এটা দেখেছি। তাহলে আমি যদি জিজ্ঞেস করি এই যে মধ্যবিন্দু রয়েছে, মধ্যবিন্দুতে দ্বিমেরুর ভ্রামকের ডিরেকশনটা কোন দিকে? মধ্যবিন্দুতে ডিরেকশনটা হচ্ছে এদিকে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন। দিস ইজ দ্য ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট। ঠিক আছে, কোন দিকে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে। লিখলাম পি, পি ভেক্টর, পি ভেক্টর লিখলাম এটাকে। এবার যে কোনো বিন্দু মানে কি, ডাইপোলের দুটো পজিশন অলরেডি আমরা করে নিয়েছি। একটা হচ্ছে এইটা লম্ব সমদ্বিখণ্ডক, হয় এখানে নইলে এখানে কোনো একটা বিন্দুতে যদি ক্ষেত্র প্রাবল্য বার করি তার জন্য মান কী হবে, আর নইলে এইখানে এই যে অক্ষটা রয়েছে, এই অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দুতে যদি থাকে তাহলে সেখানে ক্ষেত্র প্রাবল্যের মান কী হবে। এই দুটো আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, বাট আজকে যেটা পড়ছি সেটা এই দুটো পজিশনের একটা জায়গাতেও পড়ছে না, না এরকমভাবে ভার্টিক্যালি পড়ছে, না এরকমভাবে অ্যাক্সিসের উপরে পড়ছে, এটা কোনো একটা বাইরে কোনো একটা পয়েন্টে পড়ছে, ধরো এরকম একটা জায়গায়, র্যান্ডাম একটা পয়েন্টে, এরকম একটা পয়েন্টে, পয়েন্ট পি লাইজ হেয়ার। ঠিক আছে, না এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর আর না এটা অক্ষের উপর, তাহলে কি হবে? তো একটা কাজ করি, দূরত্বটাকে বার করে নিই। এই যে এইটা দূরত্ব ধরে নিলাম আর, এই দূরত্বটা ধরে নিলাম আমি আর। ঠিক আছে, আর এইটা এই ডাইপোল মোমেন্টের সঙ্গে একটা অ্যাঙ্গেলে বানাচ্ছে, মেবি দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা। এটাকে নিচে লিখি, পি ড্যাশটাকে অন্য জায়গায় লিখবো, মেবি দিস অ্যাঙ্গেল ইজ থিটা। ওকে, দিস ইজ থিটা অ্যাঙ্গেল, ওয়েট, দিস অ্যাঙ্গেল ইজ থিটা। এবার এই যে ডাইপোল মোমেন্ট এখানে রয়েছে, কী নাম বললাম? এই ডাইপোল মোমেন্টটা হচ্ছে পি ভেক্টর, রাইট? পি ভেক্টর, স্মল পি ভেক্টর, হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক স্মল পি। এবার এই যে থিটা অ্যাঙ্গেলটা এখানে রয়েছে, এর জন্য এই পি ভেক্টরটার দুটো ডিরেকশন হবে। এই পি ভেক্টরটার দুটো ডিরেকশন হবে। কী কী ডিরেকশন? একটা হচ্ছে এর এরমভাবে, এরমভাবে যাবে একটা, আরেকটা এরমভাবে যাবে। এদিকে হচ্ছে কস কম্পোনেন্ট আর এদিকে হচ্ছে সাইন কম্পোনেন্ট, পি কস থিটা আর পি সাইন থিটা। ঠিক আছে, প্রাথমিকভাবে এই হচ্ছে দুখানা আমাদের ফোর্স বেরোলো বা ডাইপোল মোমেন্টের কম্পোনেন্ট বেরোলো, একটা পি কস থিটা আর একটা পি সাইন থিটা। এবার আমার একটা বক্তব্য আছে, এই যে পি সাইন থিটাটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাইপোল মোমেন্টটা সোজা গিয়ে এই পি পয়েন্টে ধাক্কা মারছে, তাই না? এই পি কস থিটাটা, সরি, পি কস থিটাটা সোজা গিয়ে এই পি পয়েন্টে ধাক্কা মারছে। আর এই পি সাইন থিটার কথাটা যদি আমরা বলি, এই পি সাইন থিটার কথাটা যদি আমরা বলি,
তো এইটা কীরমভাবে এফেক্ট করছে, এটা লম্বভাবে, লম্বভাবে ইন দ্য সেন্স এটা কীরকম একটা এরকম ডিরেকশানে রয়েছে। এখন লোকজন বলে যে দাদা পি, এই যে পি ভেক্টরটা যেটা রয়েছে, এই পি সাইন থিটা ভেক্টর যেটা রয়েছে, সেটা তো এদিক বরাবর যাচ্ছে, সেটা তো এদিক বরাবর যাচ্ছে, এর সঙ্গে এই ইলেকট্রিক ফিল্ডে, এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডে কী সম্পর্ক? দেন টক অ্যাবাউট দ্যাট দ্য লাস্ট টপিক যে উই হ্যাড লার্ন। এখানে এরমভাবে ডাইপোলটা ছিল, ডাইপোল মোমেন্টটা এদিকে যাচ্ছিল, আর এইখানে একটা পি পয়েন্ট ছিল যার উপর ইলেকট্রিক ফিল্ডটা এরমভাবে কাজ করছিল, রাইট? তো আমরা অলরেডি আগের দিন আমরা দেখে ফেলেছি ডাইপোলের ফর্মুলা থেকে, আমরা অলরেডি একবার দেখে ফেলেছি যে যখন কোনো একটা ডাইপোল মোমেন্ট এরকম পারপেন্ডিকুলারলি কাজ করে কোনো একটা পয়েন্টের উপরে, অ্যান্ড নট নেসেসারিলি, আমি একটা কথা বারবার করে বলতাম যে একটা ভেক্টর ধরো এখানে রয়েছে, সাপোজ দ্যাট ইজ আ ভেক্টর কল্ড এ ভেক্টর। এবার আমাদের একটা মানসিকতা রয়েছে, আমরা ধরে নিই যে এই এ ভেক্টরটা সারা জীবন এখানেই থাকবে, বাট সেটা বড় কথা নয়। এ ভেক্টরটা এখানে, এখানে, এই এ ভেক্টরটা যে কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে, যে কোনো পোর্শনে থাকতে পারে। তো যদি আমরা ভেবে নিই এই যে পি ভেক্টরটা রয়েছে সবসময় এখানেই থাকবে, মানে পি ভেক্টর বলছি, এই পি সাইন থিটা কম্পোনেন্টটা, সেটা কিন্তু ভুল, ওটার এফেক্টটা উপরে গিয়েও পড়বে। হ্যাঁ, তো কীরমভাবে পড়বে, যেটা আমি বলেছিলাম যে সবসময় পারপেন্ডিকুলারলি পড়ে, সবসময় পারপেন্ডিকুলারলি পড়ে। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য ইফ ইউ লুক অ্যাট দ্য ফর্মুলা অফ ইকুইটোরিয়াল পয়েন্ট, মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের ফর্মুলাটা যদি দেখো কী ছিল, ই ইজ ইকুয়ালস টু, মানে ই ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকম সামথিং যেটা ছিল না, না আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ছিল, রাইট? তো এখন বক্তব্য হচ্ছে যে এখানে মাইনাস সাইনটা কেন দিয়েছিলাম, কারণ ফিগারে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম ডাইপোল মোমেন্টটা, ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করছিল, আর এই পয়েন্টের উপরে ই সাইন থিটা আর ই কস থিটা এদিকে কাজ করছিল। তাই ডাইপোল মোমেন্টের উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ডটা ছিল, সেই জন্য সামনে আমরা এই মাইনাস সাইনটা বসাচ্ছিলাম, ঠিক আছে? তো এইখানেও কিন্তু সেই একই জিনিস হবে, এই পি পি কস থিটাটা তো গিয়ে সোজা মারছে, পি কস থিটাটা সোজা গিয়ে ধাক্কা মারছে, বাট ইফ আই টক অ্যাবাউট দিস পি সাইন থিটা, ওটা কিন্তু এর উপরে পারপেন্ডিকুলারলি কাজ করছে। আবার ছেলেমেয়েদের এই কনফিউশনটা আবার হচ্ছে যে পি সাইন থিটাটা এদিকে যাচ্ছে, পি সাইন থিটাটা এদিকে যাচ্ছে, তার সঙ্গে ওই ওই পি পয়েন্টে থাকা একটা ইউনিট পজিটিভ চার্জের উপর কী এফেক্ট পড়বে? এফেক্টটা পড়বে এই সেন্সে যে এটা যে শুধু এখানে আছে তার তো নয়, এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এইটা এখানে রয়েছে মানে শুধু এখানেই আছে তা নয়, এটা এখানেও রয়েছে। এফেক্টটা সব দিক থেকেই পড়বে, বাট কীভাবে পড়ছে সেটা একবার দেখো, এফেক্টটা কীভাবে পড়ছে একবার দেখো, বোঝাই যাচ্ছে যে এই আর দূরত্বের সঙ্গে লম্বভাবে পড়ছে। তো লম্বভাবে পড়া মানেই ওই যে ডাইপোলার যে ফর্মুলাটা ছিল লম্ব সমদ্বিখণ্ডকের, ওই ওইটাকে ফলো করবে। তো এই ফর্মুলাটাকে যদি ফলো করে, এই ফর্মুলাটাকে যদি ফলো করে, তাহলে এটাকেও মেনটেন করতে হবে যে যেদিকে ডাইপোল মোমেন্টটা রয়েছে বা যেদিকে এফেক্টটা হচ্ছে তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে, কারণ সামনে একটা মাইনাস সাইন আছে। তাই পি সাইন থিটাটা যদি এইদিকে কাজ করে, পি সাইন থিটা যদি এদিকে কাজ করে, ইলেকট্রিক ফিল্ডটা ঠিক তার উল্টো দিকে হবে, ইলেকট্রিক ফিল্ডটা ঠিক তার উল্টো দিকে এরমভাবে হবে, ইন দিস ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ডটা ঠিক উল্টো দিকে এরমভাবে হবে, এই কথাটা মনে রেখো, ঠিক আছে? তাহলে পি সাইন থিটার জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা ঠিক পি সাইন থিটার উল্টো দিকে হবে। আমি আবার বলছি, পি সাইন থিটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা ঠিক পি সাইন থিটার উল্টো দিকে হবে। পি কস থিটার জন্য কী হবে? পি কস থিটা তো সোজা গিয়ে ধাক্কা মারছে, পি কস থিটাটা সোজা গিয়ে ধাক্কা মারছে, তাহলে ওখানে কোনো কনফিউশন হওয়ার জায়গাই নেই। কনফিউশন যা হচ্ছে আমাদের এই পি কস সাইন থিটার জন্য হচ্ছে, পি কস থিটা সোজা গিয়ে ধাক্কা মারছে। একটা ডাইপোল রইল এরমভাবে, যার ডাইপোল মোমেন্টের দিকে কাজ করছে, আর এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটাও এদিকে রয়েছে। তো ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড একই দিকে রয়েছে, তাহলে এক্ষেত্রে কী ফর্মুলা ইউজ হবে? ই ভেক্টর ইজ ইকুয়ালস টু 1/4πε0 টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন মাথায় পি এর মাথায় ভেক্টর দিয়ে দেবো, কারণ ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা সেম, সামনে কোনো মাইনাস সাইন নেই, দেখো প্লাস সাইন রয়েছে, বিকজ আবার বলছি ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড দুটো ডিরেকশন সেম, সেজন্য সামনে কোনো মাইনাস সাইন নেই। তো বারবার করে এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো, যারা যারা বাড়িতে পড়েছো আশা করি, এই ইকুইটোরিয়াল পয়েন্ট আর অ্যাক্সিয়াল পয়েন্টের ফর্মুলা দুটো দেখে নাও। যেখানে পি কস থিটা কাজ করছে, পি কস থিটাটা সোজা গিয়ে ধাক্কা মারছে, পি কস থিটাটা সোজা গিয়ে ধাক্কা মারছে মানে কি, এটা কোন পোর্শন? এটা হচ্ছে ওই অ্যাক্সিসের মতো বিহেভ করছে, মানে অক্ষের উপর কোনো একটা বিন্দুতে ক্ষেত্র ব্যবলনই নয়। আর এই পি সাইন থিটাটা লম্বভাবে কাজ করছে, মানে এটা কীরম হয়ে যাচ্ছে, লম্ব সমদ্বিখণ্ডকের উপর
কোনো উপস্থিত কোনো একটি বিন্দুতে ক্ষেত্রফল হলো নির্ণয়। সেজন্য যেদিকে পি সাইন থিটা ঠিক তার উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছি। ঠিক আছে, এই উল্টো দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা দিয়েছিল তোমরা আঁকলেও পারো, আপাতত না আঁকলেও পারো, বাট ঠিক আছে, এঁকে ভালো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এই ছবিটাকে একটু নিচে নামালে ভালো হয়। বাবা, নিচে নামাতে পারবো না, একটা নতুন করে আঁকছি। তোমরা এঁকে ফেলেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একটু নতুন করে আঁকছি। একই ছবি আঁকবো, একটু নিচে আঁকবো। দ্যাটস দ্য ডাইপোল, মাইনাস কিউ প্লাস কিউ, ডাইপোল মোমেন্ট এদিকে, মিড পয়েন্ট, মিড পয়েন্ট থেকে ডাইপোল মোমেন্টে এদিকে রয়েছে। তো এবার এখানে একটা পয়েন্ট পি রয়েছে, একটা পয়েন্ট পি, যার এই মধ্যবিন্দু থেকে দূরত্ব হচ্ছে স্মল আর, তাই তো, যা যা বললাম আমি, স্মল আর। দিস লাইন ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল থিটা, থিটা উইথ দিস ডিস্টেন্স, তাই তো। তো এটা হচ্ছে পি ভেক্টরটা, মানে ডাইপোল মোমেন্টটা, যেটা একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে আর এই ডিস্টেন্সটার সঙ্গে, যার জন্য এদিকে একটা কম্পোনেন্ট রয়েছে, যার জন্য এদিকে একটা কম্পোনেন্ট রয়েছে পি কস থিটা, পি কস থিটা, আর এদিকে একটা কম্পোনেন্ট রয়েছে পি সাইন থিটা। পি কস থিটা আর পি সাইন থিটা, যেটা বললাম যে এই পি সাইন থিটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা উল্টো দিকে কাজ করছে, কারণ পরিষ্কার বুঝতেই পারছি এটা পারপেন্ডিকুলার হয়ে কাজ করছে, আর পারপেন্ডিকুলার হলে জাস্ট সামনে একটা আমি তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি, আপাতত তোমরা লিখতে যাও না এখন, যে -1/4πε0 পি বাই পি ভেক্টর বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার তার টু দি পাওয়ার 3/2, তাই তো। সামনে এই মাইনাসটার জন্য এটা উল্টো দিকে হলো, সামনে এই মাইনাসটার জন্য এটা উল্টো দিকে হলো, ধরে নিচ্ছি এটা হচ্ছে E2 বা E1ও ধরতে পারতাম। আর এই পি কস থিটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা ধরে নিচ্ছি এদিকে বরাবর, এদিক বরাবর কাজ করছে, বিকজ ইটস বিহেভিং লাইক আ পয়েন্ট লাইং অন দ্য অ্যাক্সিস, মানে অক্ষের উপরে স্থিত কোনো বিন্দুর মতো কাজ করছে এই পি কস থিটার জন্য। কারণ দেখো সোজা গিয়ে ধাক্কা মারছে ওকে, সোজা গিয়ে ধাক্কা মারার জন্য ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে। ঠিক আছে, তাহলে E1 পেয়ে গেছি আর E2 পেয়ে গেছি। এবার নিয়ম কি, এগুলোর আমাদের রেজাল্টেন্ট বার করতে হয়। রেজাল্টেন্ট বার করতে হয় কী করে, E1 এর প্যারালাল করে E2 থেকে একটা লাইন ড্র করবে, আর E2 এর প্যারালাল করে E1 থেকে একটা লাইন ড্র করবে। ঠিক আছে, এবার এই দুটো লাইনকে জুড়ে দাও, জাস্ট জুড়ে বেরোবে মানটা E। ঠিক আছে, ছবিটা সবার আঁকা হয়ে গেছে কিনা বলবে আমাকে, এই ছবিটা কি সবার আঁকা হয়ে গেছে? হ্যাঁ। সবার হয়ে গেছে তো? তাড়াতাড়ি করো। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কি বলতে চাইছি এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, সবাইকে বলছি কথাটা, এই ফর্মুলা দুটোর দিকে তাকাও একবার। আমি বলছি না যে ভেক্টোরিয়ালি তোমাদের জিনিসটা করতে হচ্ছে, শুধু পার্থক্যটা বোঝাতে চাইছি দুটো জিনিসের। সি দ্যাটস দ্য কি বলে, স্পেশাল ফর্ম, রাইট? ওখানে মাইনাস হবে না, সরি। আমি যদি কিছু ভুল লিখি আমাকে বলো, আমি একদম ডিরেক্ট স্পেশাল ফর্মটাই লিখছি। আচ্ছা, এবার বক্তব্য হলো, এখন আমার এখানে বক্তব্যটা হলো, এই যে ফর্মুলাটা, প্রথম যে ফর্মুলাটা আমি লিখেছি, এটা কোন পয়েন্টের জন্য? এটা হচ্ছে অ্যাক্সিসের উপরে কোনো পয়েন্ট, মানে অক্ষের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। আর নিচের যে ফর্মুলাটা লিখেছি, তাকে ব্লু দিয়ে ব্লক করি, দিস ইজ ফর হোয়াট, দিস ইজ ফর এনি পয়েন্ট লাইং অন দ্য ইকুইটোরিয়াল পয়েন্ট অর পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। আমি বারবার করে কেন বলছি জানো, দেখো এটা খুব ছোট একটা ডেরিভেশন, সত্যি কথা বলতে। কেন ছোট ডেরিভেশন? এটা তোমাদের আউট অফ সিলেবাস। সি আই এম নো ওয়ান টু সে আউট অফ সিলেবাস, হ্যাঁ, কিন্তু এটা সিলেবাস এক্সক্লুডেড। এবার ব্যাপার হলো যে তাহলে আমরা কেন করছি, নিট বা জয়েন্টটা তো আমাদের লাগবে, তাই শিখে রাখাটা ভালো, যখন এত কিছু শিখছি এটা ছোট্ট টপিক শিখতে কোনো দোষ নেই। কিন্তু এই যে টপিকটাতে একটা সবচেয়ে বড় দোষ, লোকজন এটা বুঝতেই পারে না যে পি কস থিটার জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো আর পি সাইন থিটার জন্য কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। দুটোর জন্য সম্পূর্ণ আলাদা আলাদা ফর্মুলা ইউজ হয়।
কেন বলো তো? বিকজ ব্যাপারটা হচ্ছে দেখো, সামহাউ এই দুটো ফর্মুলাতে, আচ্ছা আমি তো এখানে ভেক্টর ফর্মটা লিখেছি, আমি আরও সোজা করে দিচ্ছি, আমি স্কেলার ফর্ম লিখছি। ভেক্টরটা পুরো সরিয়ে দিলাম মাথা থেকে, কারণ ভেক্টর আমাদের শুধু শুধু অনেক মানে আননেসেসারি প্রবলেম ক্রিয়েট করে। এবার একটু ফর্মুলাটা দেখো সবাই, ফর্মুলাটা একটু সবাই দেখো। সি, কোনো বেসিক ডিফারেন্স নেই শুধু এই টুটা ছাড়া। এই ফর্মুলাটা একটা টু আছে আর এই ফর্মুলা একটা পি আছে। এই জন্য কি হয়, যখন এই ই ওয়ান আর ই টুর ভ্যালু বার করা হচ্ছে, তো ই ওয়ানটা অনেকে লেখে, অনেকে না, ই ওয়ানটা সবাই লেখে হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, দিয়ে এখানটায় লেখে 2 p cos θ বাই আর কিউব। আচ্ছা কেন পি কস থিটা লেখা হলো? যে ডাইপোল মোমেন্টের যে কম্পোনেন্টটার জন্য পাচ্ছি, জাস্ট পি এর জায়গায় সেটা লিখে দেবো। এখানে পি এর জন্য পেয়েছিলাম, এখানে পি কস থিটার জন্য পেয়েছি, তাই ফর্মুলাটা এরকম হয়ে গেছে। আচ্ছা, আর যখন ইটু লেখে লোকজন, যখন লোকজন ইটু লেখে তখন লেখে 1/4 পাই এপসাইলন নট পি সাইন থিটা বাই আর কিউব। এখন এখানে অনেকের প্রবলেম আছে। কি প্রবলেম? লোকজন বলছে কেন দাদা এখানে টু লিখলো, এখানে কেন টু লিখছে না? এখানে টু লিখলে তাহলে এখানে 2p sin θ লিখুক না, এখানে টুটা কেন লিখছে না? তার কারণটা হলো, এইটা হচ্ছে এই অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুর ফর্মুলাটাকে অ্যাপ্লাই করছে, আর এইটা হলো লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে ফর্মুলাটা ওটাকে অ্যাপ্লাই করছে। তাহলে আমরা বুঝবো কি করে কখন কোনটা ইউজ করা হচ্ছে? আমরা বুঝবো কি করে যে কেন এটা ইউজ করা হচ্ছে? ইউজ করার কারণটা হলো, কারণ ছবিটা যদি আমরা একটু ভালো করে দেখি, ছবিটা যদি একটু ভালো করে দেখি, পি কস থিটাটা সোজা আগে এই পয়েন্টটা স্ট্রাইক করছে, যেটা ওই অক্ষের বিন্দুর ক্ষেত্রে হচ্ছিল। আর যদি এই ছবির এটার কথা যদি ভাবি, পি সাইন থিটার কথাটা, এটা এই পি বিন্দুর সঙ্গে লম্বভাবে কাজ করছে, এই পি বিন্দুর সঙ্গে লম্বভাবে কাজ করছে। আচ্ছা, তোমাদের আবার এই একই প্রশ্ন হতে পারে যে কোথায় পি বিন্দু, কোথায় এই স্মল পি সাইন থিটা? ভেক্টরের কোনো এত মেসেজ আসে কেন? ভেক্টরের কোনো পার্টিকুলার ডিরেকশন, মানে ভেক্টরের কোনো পার্টিকুলার পজিশন হয় না। ওর ডিরেকশন আর ম্যাগনিটিউড মেনটেন করে তুমি পি সাইন থিটাকে যেখানে খুশি নিয়ে যেতে পারো, রাইট? আমি আগেও বলেছি কথাটা, এ ভেক্টর কোনো একটা, এই আবার বলছি, এই এ ভেক্টরটা শুধুমাত্র যে এখানেই রেস্ট্রিক্টেড তা কিন্তু নয়, ও এই বোর্ডের যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে, শুধু ওর ডিরেকশন আর ম্যাগনিটিউডটাকে তোমাদের মেনটেন করতে হবে, সেম রাখতে হবে, ওটাকে বাড়ি কমিয়ে দিলে তাহলে হবে না। তো এই পি সাইন থিটা যে শুধু এখানেই কাজ করছে তা নয়, এরকম ডিরেকশনে থেকেও যে কোনো পয়েন্টে কাজ করছে। তো পি পয়েন্টে ওর এফেক্টটা যখন পড়লো, পরিষ্কার দেখতে পাচ্ছি ওটা পারপেন্ডিকুলারলি কাজ করছে। পারপেন্ডিকুলারলি কাজ করা মানে ওটা পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে এফেক্টটা পড়ে ওটার মতো কাজ হবে। তো সেক্ষেত্রে সামনে একটা মাইনাস সাইন থাকে, তাই না? সেক্ষেত্রে ভেক্টরিয়ালি যদি আমরা দেখি, সামনে একটা মাইনাস সাইন থাকে, আমরা আগের দিন অলরেডি দেখেছি। সেই জন্য আমি এটাকে উল্টো দিকে দিয়েছি, ইটুর ডিরেকশনটা, এবং ফর্মুলাটা দেখো ঠিক এরকমভাবেই করেছি আমরা। তাহলে ই ওয়ান আর ইটুর ফর্মুলা, কে আমাকে বলতে পারবে পরিষ্কার, একদম পরিষ্কার বলতে হবে যে ই ওয়ানের ফর্মুলাতে একটা টু কেন রয়েছে আর ই টুতে টু কেন নেই? বলো, কে বলতে পারবে? ট্রাই অ্যাট লিস্ট, কে বলবে? স্যার ই ওয়ান যেটা আছে ওটা অ্যাক্সিয়াল অ্যাক্সিয়াল কি বলবো, দ্বিমেরু ভ্রামকের মানে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু তে প্রযুক্ত ক্ষেত্র প্রাবল্যের মান নির্দেশ করে, তাই ওই, জন্য হ্যাঁ, তাহলে ওই এখানে ফর্মুলাটাকে ফলো করছে, ওকে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুর আহ, ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলাটা ভেরি গুড, ওকে ফলো ওকে, করে। ঠিক আছে। আচ্ছা অনুস্মিতা, তাহলে কি বললাম একবার বলে দাও তো, যে কোথায় কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে? মানে আমি এটা, আমার প্রশ্ন একটাই, ইট শুড বি ফেয়ার, কারণ পি কস থিটার সামনে একটা টু অ্যাড করছো তুমি, টু মাল্টিপ্লাই করছো একটা তুমি, বাট পি সাইন থিটার আগে কিছু মাল্টিপ্লাই করছো না, কেন এরকম আনফেয়ার ব্যাপার? কেন, কি হচ্ছে ব্যাপারটা? ই1 এর ক্ষেত্রে অক্ষের ওপর অবস্থিত, মানে দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ফর্মুলাটা ওয়াইজ হচ্ছে, তাই জন্য ই1 এর ক্ষেত্রে একটা 2 মাল্টিপ্লাই হচ্ছে। কিন্তু ই2 তে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুর ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের যে ফর্মুলা ইউজ হয় সেইটা ওয়াইজ ই2টা হচ্ছে, সেই জন্য 2 মাল্টিপ্লাই হচ্ছে না। ওকে, কারোর ডাউট আছে এখান থেকে? যে কজন ক্লাস করছো প্রত্যেককে জিজ্ঞেস করছি, আমাকে বলো, কারণ সত্যি বলতে এটা অত্যন্ত একটা ডাউটের জায়গা। কারোর আছে আর ডাউট যে কখন কোন ফর্মুলাটা ইউজ করছি? এর বাইরে এখানে আর কিছু নেই, এর বাইরে এখানে আর এই টপিকটাতে আর কিছু নেই, নেই আশা করি। আচ্ছা লেখো তাহলে।
একটু ল্যাঙ্গুয়েজটা হালকা লিখে নিই। আচ্ছা, এই পয়েন্টের একটা নাম দিলাম এ, এই পয়েন্টের একটা নাম দিলাম বি। যদি এই টপিকটা বাড়িতে পড়তে গিয়ে কখনো কোনো অসুবিধা হয় আমাকে আবার ফোন করবে, বাট আমি চাই তোমরা এখনই ডাউটগুলোকে ক্লিয়ার করো, ঠিক আছে? পরে ফোন করার ভরসায় থেকো না। লেখো, এবি দ্বিমেরুর কেন্দ্র থেকে, এবি দ্বিমেরুর কেন্দ্র থেকে, এবি দ্বিমেরুর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে, এবি দ্বিমেরুর কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে থিটা কোণে থিটা কোণে থিটা কোণে অবস্থিত পি বিন্দুতে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। পি বিন্দুতে, হ্যালো, কোথায় কোথায় গেছে? পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এবি দ্বিমেরুর কেন্দ্র থেকে আর দূরত্বে থিটা কোণে অবস্থিত পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আচ্ছা, লেখো, পি পি কস থিটা উপাংশটির, পি কস থিটা উপাংশটির সাপেক্ষে, পি কস থিটা উপাংশটির সাপেক্ষে পি বিন্দু অক্ষের ওপর অবস্থিত। পি কস থিটা উপাংশটির সাপেক্ষে পি বিন্দু অক্ষের ওপর অবস্থিত। সুতরাং সুতরাং পি কস থিটার জন্য, সুতরাং পি কস থিটার জন্য পিতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, পিতে তড়িৎ, পি বিন্দুতে অ্যাকচুয়ালি, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে E1 ইজ ইকুয়ালস টু, এই ফর্মুলাটা লিখে ফেলো, E1 ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট 2p cos থিটা বাই আর কিউব, লিখে ফেলো। E1 ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট 2p cos থিটা বাই আর কিউব, 2p cos থিটা বাই আর কিউব। নিচে লেখো, পি বলছি কি এই লাইনটা আরেকবার একটু রিপিট করবে, এই পি লাইনটা কস খালি। থিটা উপাংশটির সাপেক্ষে পি বিন্দু অক্ষের ওপর অবস্থিত। সুতরাং পি কস থিটার জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে E1 ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট 2p cos থিটা বাই আর কিউব। ওকে, নেক্সট, পরের লাইনে, পি সাইন থিটা দ্বিমেরু ভ্রামকের সাপেক্ষে বা পি সাইন থিটা উপাংশের সাপেক্ষে, পি সাইন থিটা উপাংশটির সাপেক্ষে পি বিন্দুটি লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত। সুতরাং পি সাইন থিটার জন্য, পি সাইন থিটার জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2 ইজ ইকুয়ালস টু, লিখে ফেলো, E2 ইজ ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট পি সাইন থিটা বাই আর কিউব, 1/4 এপসাইলন নট পি সাইন থিটা বাই আর কিউব।
p sin theta by r cube. ডান, e1 and e2 is done. এই দুটো মান লেখা হয়ে গেছে। এইবার দেখো রেজাল্টেন্টের মানটা যদি বার করতে বলি, কি হবে? হবে হচ্ছে রুট ওভার e1 স্কোয়ার প্লাস e2 স্কোয়ার প্লাস 2 e1 e2, এদের মধ্যবর্তী কোণের cos, তো cos 90, তো e is equals to e1 স্কোয়ার প্লাস e2 স্কোয়ার, কারণ এটা তো জিরো হয়ে যাচ্ছে। সো e is equals to 1 by 4 pi epsilon naught 2p cos theta by r cube তার হোল স্কোয়ার, 1 by 4 pi epsilon naught p sin theta by r cube তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে কি কমন যাবে? আচ্ছা আগে ভাঙি স্কোয়ারটা। স্কোয়ার যদি নাও ভাঙি, আচ্ছা 2 স্কোয়ারটাকে বাইরে আনছি এখানে। 2 স্কোয়ার মানে এটা হয়ে যাবে হচ্ছে 4। হবে না, কাজ করি। 1 by 4 pi epsilon naught p by r কিউব তার হোল স্কোয়ার। এই p cos থিটাটাকে স্কোয়ারের বাইরে আনলাম, তাহলে এটা কি হয়ে গেল? p স্কোয়ার, এটাকে না, পিটা রয়েছে, 2 আর cos থিটাকে বাইরে এনেছি, তো এটা হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা প্লাস 1 by 4 pi epsilon naught p sin থিটা বাই আর কিউব তার হোল স্কোয়ার। তো এটা কমন যাবে এখান থেকে, কমন কি এটা বাইরে চলে যাবে, বাইরে গেলে কি হবে? রুটের বাইরে গেলে এটা 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব, আর রুটের ভিতরে কি পড়ে থাকবে তাহলে? এখান থেকে 4 cos স্কোয়ার থিটা, আর এখান থেকে +1। ও আচ্ছা, এখান থেকে আবার সাইন থিটাটা বেরিয়েছে, সরি, ওয়েট আ মিনিট, এখান থেকে সাইন থিটাটা বেরিয়েছে, মানে আমি বার করেছি রাদার, পি বাই আর কিউব তার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। সো ওটা কমন গিয়ে বাইরে চলে যাবে, ইট উইল বি 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব, রুটের ভিতরে 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী আসবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এই যে সাইন স্কোয়ার থিটাটা রয়েছে এখানটায় আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দিচ্ছি।
root over 4 cos square theta 4 cos square theta প্লাস 1 মাইনাস cos square theta, ঠিক আছে? তো এখন কি হবে, এই 4 cos square theta থেকে একটা cos square theta সাবট্রাক্ট করলে কি পড়ে থাকবে, 3 cos square theta, রাইট? তো ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব ইন্টু রুট 3 cos square theta প্লাস 1 অ্যান্ড ব্লক ইট, এটাকে ব্লক করো। কি লাভ হবে এটা থেকে আমাদের আমি বলছি। তো 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব ইন্টু রুট 3 cos square theta প্লাস 1 3 cos square theta প্লাস 1। ঠিক আছে, the intensity of electric field at any point of a electric dipole, যেটা কোনো মানে র্যান্ডাম পজিশন হতে পারে, কোনো ওরিয়েন্টেশন নেই যে অক্ষের উপরে বা লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তো স্যার দাদা আমাদের এটাতে সুবিধা কী হবে? সুবিধা আমাদের এটাই হবে, আচ্ছা এটা হয়ে গেছে এত অবধি। তাহলে যে কোনো পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কী এলো, যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এলো হচ্ছে ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট ইন্টু রুট 3 cos square theta প্লাস 1। বলি কী লাভ হলো এতে আমাদের, একটা জিনিস ভেবে দেখো, ডাইপোল রয়েছে এটা, ঠিক আছে? ডাইপোল রয়েছে, তোমাদের ধরো বললাম যে অক্ষের উপর কোনো একটা বিন্দুতে ক্ষেত্রপ্রবল নির্ণয় করো, বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে ক্ষেত্রপ্রবল নির্ণয় করো। এই যে থিটা যে অ্যাঙ্গেলটা রয়েছে, দিস থিটা অ্যাঙ্গেল ইজ অ্যাকচুয়ালি নাথিং বাট দ্য, এই থিটা অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইপোল মোমেন্ট অ্যান্ড দ্য পয়েন্ট, ডাইপোল মোমেন্ট অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড আই শুড সে। তো যদি আমি এই অক্ষের ওপরের বিন্দুটার যে কথা বলি, অক্ষের ওপরের এই বিন্দুটার কথা যদি বলি, তাহলে ডাইপোল মোমেন্ট এদিকে, ডাইপোল মোমেন্টটা এদিকে, আর ইলেকট্রিক ফিল্ডটা এখানে এদিকে, ঠিক আছে? ডাইপোল মোমেন্টটা এদিকে আর ইলেকট্রিক ফিল্ডটা এদিকে। তো দুদিকে মানে এই পয়েন্টটাতে ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা সেম দিকে, তাহলে থিটার ভ্যালু কত হবে, 0 ডিগ্রি। সো ইন দিস কেস, ফর দিস কেস থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। অ্যান্ড নাও ইফ আই টক অ্যাবাউট দিস পয়েন্ট, এই পয়েন্টে দেখেছিলাম ইলেকট্রিক ফিল্ডটা এদিকে যাচ্ছিল, তাহলে লক্ষ্য করে দেখো এই পয়েন্টের পজিশনটা কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডটা এদিকে। তো তো এই পয়েন্টের পজিশনটা কোন দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড তার উল্টো দিকে ডাইপোল মোমেন্ট। তো ফর দিস কেস থিটার ভ্যালু কত, থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। তো এই থিটার দুটো কেসে থিটার ভ্যালু ডিফারেন্সটা বুঝতে পারলে কিনা বলো। আমি আবার বলছি, যদি আমি এই অক্ষের উপর স্থিত বিন্দুর কথা বলি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করছে আর ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করছে। সো ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্ট দুটো একই ডিরেকশনে কাজ করছে, তো থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। আর এই পয়েন্টের কথা যদি বলি, ডাইপোল মোমেন্টটা এদিকে আর ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা উল্টো দিকে, তাহলে থিটার ভ্যালুটা 180 ডিগ্রি। তো এই দুটো আলাদা আলাদা ক্ষেত্রে এই লেখো স্পেশাল কেস বা বিশেষ ক্ষেত্র লেখো, স্পেশাল কেস বা বিশেষ ক্ষেত্র লেখো, দিয়ে নাম্বার 1 দিয়ে লেখো অক্ষের উপরিস্থিত কোনো বিন্দু, অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুর জন্য, অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুর জন্য বা কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে, অক্ষের উপরিস্থিত কোনো ক্ষেত্র প্রাবল্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু লিখে রাখো, কী বললাম, 0 ডিগ্রি। কারণ যেদিকে ডাইপোল মোমেন্ট ওদিকেই ইলেকট্রিক ফিল্ড, অলরেডি দেখেছি আমরা। তো এই ফর্মুলা যদি বসাই কী আসবে, cos 0 মানে হচ্ছে 1, cos স্কোয়ার 0 তো 1ই হবে। 3 ইন্টু cos স্কোয়ার 0 মানে কত হবে, তাহলে 3 প্লাস 1 মানে কত হয়ে যাবে, 4। সো ইট বিকামস ই ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব ইন্টু 3 প্লাস 1, 3 প্লাস 1 মানে হয়ে যাচ্ছে 4, √4 মানে 2। তো এটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন নট 2 পি বাই আর কিউব, 2 পি বাই আর কিউব। এটা হচ্ছে স্পেশাল ফর্ম থেকে আমরা
অ্যাক্সিসের উপর যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করতে পারলাম, ঠিক আছে। এবার যদি আমি লম্ব সমদ্বিখণ্ডকের উপরের জন্য বলি, সেক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে বলেছি, 180 ডিগ্রি, রাইট। তো বার করি, বাবা এটা কি হলো, বার করি। নাম্বার টু লেখো, লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে কোনো লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়। সুতরাং ক্ষেত্র প্রাবল্য ইজ ইকুয়ালস টু কী হবে, 1/4 পাই এপসাইলন নট রুট ওভার পি বাই আর কিউব রুট ওভার 3 কস স্কোয়ার থিটা প্লাস 1, ঠিক আছে। একটা মিনিট, সেটা গন্ডগোল লাগছে, ওয়েট। না, এটা কিছুটা ভুল বলেছি আমি, ওয়েট। লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে পয়েন্টটা ছিল, ও আচ্ছা ইয়েস। তো ডাইপোল মোমেন্টের সঙ্গে, ডাইপোল মোমেন্টের সঙ্গে এই পি পয়েন্টটা কীরমভাবে রয়েছে, ডাইপোল মোমেন্টটা এদিকে কাজ করছিল। তো ডাইপোল মোমেন্টের সঙ্গে এই পি পয়েন্টের অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, ঠিক আছে, ভুল বলেছিলাম। দ্য অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, ওকে, ইটস মেকিং অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তবে না লম্ব সমদ্বিখণ্ড করেছে, তো থিটার ভ্যালুটা 90 ডিগ্রি হবে, 180 নয়, ভুল বলেছিলাম। ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব রুট 3 কস স্কোয়ার থিটা, তো কী হবে এটা, কস স্কোয়ার 90 প্লাস 1, তো কস 90 মানে 0, তার স্কোয়ারও 0ই হবে, 3 ইন্টু 0 মানে 0, তাহলে শুধু 1 পড়ে থাকবে, আর রুট 1 মানে তো শুধুই 1, সো ইট বিকামস 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব। লক্ষ্য করে দেখো, বারবার বলছিলাম যে ডাইপোলের অ্যাক্সিসের ক্ষেত্রে 2টা থাকবে, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে 2টা থাকে না। আর আমরা দেখতে পাচ্ছি যে ডিরাইভড ফর্মটা থেকে, তো আমাদের এই ফর্মটা এনে আমাদের লাভটা কী হলো, এই ফর্মটা আনলে আমরা যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে পারি, এমনকি এখান থেকে আমরা ওই অ্যাক্সিস আর ইকুইটোরিয়াল পয়েন্টের ভ্যালুটাও পেয়ে যাচ্ছি দুটো স্পেশাল কেস থেকে। থিটার ভ্যালু 0 বসালে অ্যাক্সিসের উপরে, আর থিটার ভ্যালু 90 বসালে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, দ্যাটস ইট। জানো এখান থেকে আমরা কি বুঝতে পারি, এখান থেকে জয়েন্টে একটা কোশ্চেন দেয় যে ডাইপোলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কার সঙ্গে প্রপোর্শনাল, 1/r² নাকি 1/r, নাকি প্রপোর্শনাল টু আর, নাকি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর কিউব, কোনটা হবে তাহলে এইটা। কারণ লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ফর্মুলাতেই নিচেই আর কিউবই রয়েছে, প্রত্যেকটাতে, সেই অ্যাক্সিস বলো, র্যান্ডাম পয়েন্ট বলো, ডাইপোল মোমেন্ট, এই ইকুইটোরিয়াল পয়েন্ট বলো, সব জায়গাতেই আর কিউব রয়েছে। সো দিস ওয়ান জয়েন্টের কোশ্চেন, এটা জয়েন্টের কোশ্চেন। আচ্ছা, প্রত্যেককে জিজ্ঞেস করছি, কোনো ডাউট আছে এখান থেকে তাহলে? এই টপিকটা, এই সিঙ্গেল টপিকটা বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। এটা লেখা হয়ে গেলে হেডিং দেবে টর্ক, এটা হয়ে গেলে হেডিং দেবে টর্ক। টর্ক হেডিং দাও। ওয়েল, টর্ক তো ক্লাস 11-এ ছিল, তো এখন শিখছি কেন? বিকজ 11-এ অনেক কনসেপ্টই আমাদের একটু নড়বড়ে ছিল, তো সেগুলোকে একটু ঝালিয়ে নেওয়াটাই উচিত আমাদের। টর্কের কথা যদি বলি, ওয়েল, টর্ক মানে কি দেখো, পাতি কথা যদি তোমাদেরকে বলি, ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ানো, একদম প্রথম ওয়ান ডাইমেনশনাল মোশন মানে একমাত্রিক গতি যেদিনকে পড়ানো আরম্ভ করেছিলাম, প্রথম দুটো কনসেপ্ট পড়েছিলাম, একটা ছিল চলন আর ঘূর্ণন। যদি ইংলিশে আমি লিখি তাহলে একটা হচ্ছে ট্রান্সলেশন আর রোটেশন,
ট্রান্সলেশন আর রোটেশন। সত্যি কথা বলতে গেলে ট্রান্সলেশন যেটা হয় ওটা হচ্ছে লিনিয়ার মোশন মানে রৈখিক গতি, এটা হচ্ছে রৈখিক গতি। আর রোটেশন যেটা হয় সেটা হচ্ছে সার্কুলার মোশন। ঘূর্ণনজনিত গতি বা ঘূর্ণন গতি, তাই তো? তাহলে একটা হচ্ছে লিনিয়ার মোশন, একটা হচ্ছে সার্কুলার মোশন। ইংলিশে লিখলে কোনো ক্ষতি নেই, কারণ এটা কনসেপ্ট করাচ্ছি তোমাদেরকে। লিনিয়ার মোশন আর সার্কুলার মোশন। এবার লিনিয়ার আর সার্কুলার মোশনের মধ্যে ব্যাপারটা কি সেটা বোঝার চেষ্টা করো। ধরো আজকে এখানে একটা কাঠের ব্লক রয়েছে, প্রথমে লিনিয়ার মোশনের কথাই বলছি আমি। একটা কাঠের বা কিছু একটা ব্লক রয়েছে, ঠিক আছে? ধরো একটা ফোর্স দিয়ে ঠেললাম, ওকে? তো সেক্ষেত্রে ব্লকটা এদিকে এগিয়ে যাবে, রাইট? এখান থেকে এতটা এগিয়ে গেল, ক্লিয়ার? তো এগিয়ে যাচ্ছে মানে কি, একটা লাইন ধরে এগোচ্ছে। সো অলওয়েজ রিমেম্বার, কজ হচ্ছে ফোর্স আর রেজাল্ট বা এফেক্ট যদি বলি, এফেক্ট হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করলে সবসময় লিনিয়ার মোশন পাওয়া যায়, মানে একটা রৈখিক গতি, লিনিয়ার মোশন, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো তার নিচে একটা কেস আমি আঁকছি এখানে। ধরো there is a block, অ্যাকচুয়ালি এরকম হরাইজন্টাল ব্লক। তো সেখানে আমরা এই থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এর থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করছি, ওকে? এটা ধরো F1 is equals to 3 নিউটন, আর এটা ধরো F2 is equals to 3 নিউটন। কথা বলছি তো। আচ্ছা, ভ্যালু কথা ছাড়ো এখন। তো দুই থেকে ফোর্স কাজ করছে, ওকে? এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স। তো কি হবে, এই বডিটা তাহলে এরমভাবে ঘুরতে আরম্ভ করবে, ইন দিস ম্যানার, ঠিক আছে? যেটাকে আমরা রোটেশনাল মোশন বলি। এখন এখানে কি কাজ করছে, এখানে যেটা কাজ করছে সেটাকে আমরা বলি, এখানে কজটা হচ্ছে টর্ক। তাহলে ফোর্সের জন্য লিনিয়ার মোশন হচ্ছিল, আর টর্কের জন্য হবে সার্কুলার মোশন। তো এখন আমাদের আমি ঢুকবো আস্তে আস্তে যে টর্ক জিনিসটা কী বা কী করে কাজ করছে। এখন জাস্ট একটা ওভারভিউ বললাম যে সার্কুলার মোশন কার জন্য হচ্ছে, টর্কের জন্য। লিনিয়ার মোশন কার জন্য হচ্ছে, ফোর্স। সো কজ হচ্ছে ফোর্স, এফেক্ট হচ্ছে লিনিয়ার মোশন। কজ হচ্ছে টর্ক, তাহলে তার জন্য সার্কুলার মোশন পাচ্ছি। এবার কী করে টর্ক আসছে না আসছে সেখানে আমি আসছি। হলো এটা? নোট করবে কিন্তু এগুলো সব। আমাদের দ্বন্দ্ব বা কাপল বলে একটা কথা ছিল, ঠিক আছে? কাপল বা দ্বন্দ্ব বলে একটা টপিক ছিল আমাদের। সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে মুসলাম, কাপল কি? দ্বন্দ্ব বা কাপল, রে হচ্ছে কেন? কাপল, ঠিক আছে? কাপল। এখন কাপল জিনিসটা কোথায় অ্যারাইজ হয়? ধরো এই যে কাঠের ব্লকটা রয়েছে, এখান থেকে একটা ফোর্স দিচ্ছ, না, ফোর্সের ভ্যালু 2 নিউটন, ফোর্সের ভ্যালু 3 নিউটন। তাহলে কাপল নেই, ঠিক আছে? নেক্সট, সেম ফিগার। দ্য অনলি ডিফারেন্স ইজ ফোর্সের ম্যাগনিটিউডটা এখানে 2 নিউটন রয়েছে, তো এটাও 2 নিউটন, বাট দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দ্য সেম ডিরেকশন। মানে সেম ডিরেকশন ইন দ্য সেন্স নিচের দিকে,
ঠিক আছে, F1 ইজ ইকুয়ালস টু 2 নিউটন, F2 ইজ ইকুয়ালস টু 2 নিউটন, আর দুটোই সেম দিকে কাজ করছে, তাহলে কি কাপল আছে? নো, নো কাপল, কাপল নেই। কেন? কারণ কাপল থাকার কন্ডিশন দুটো, একটা হচ্ছে দ্য ফোর্স শুড বি অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডিরেকশনস, ওকে, অ্যান্ড দেয়ার ম্যাগনিটিউডস শুড বি সেম। তো এই কেস ওয়ানে কী হয়েছিল? কেস ওয়ানে কী হয়েছিল? দুটোর ডিরেকশন অপোজিট ছিল, ঠিক ছিল, বাট একটার ম্যাগনিটিউড 2 নিউটন, একটার ম্যাগনিটিউড 3 নিউটন, তাহলে কাপল কী করে থাকবে? কেস টুতে কী হলো? দুটো ম্যাগনিটিউড সেম, ঠিক আছে, বাট দে আর অ্যাক্টিং ইন দ্য সেম ডিরেকশন, তাহলে কাপল কী করে থাকবে? কাপল হওয়ার কন্ডিশন দুটো, নাম্বার ওয়ান, দুটোকে স্যাটিসফাই করতে হবে। নাম্বার ওয়ান, দে শুড অ্যাক্ট ইন দ্য অপোজিট ডিরেকশনস এরমভাবে, বাট দেয়ার ম্যাগনিটিউড শুড বি ইকুয়াল। দেয়ার ম্যাগনিটিউড, আঁকছো তো, দেয়ার ম্যাগনিটিউডস শুড বি ইকুয়াল। আচ্ছা, ম্যাগনিটিউড যদি ইকুয়াল করতে হয় তাহলে ছবিটা কীরকম হবে? সো ইট উইল বি লাইক দিস, কেস 3, it's like this. ঠিক আছে, তো এক্ষেত্রে কাপল রয়েছে, মানে ধরে নিলাম এটার ভ্যালু 5 নিউটন আর এটার ভ্যালু 5 নিউটন, তো দুটোর ফোর্স সেম, অ্যাক্টিং ইন দ্য অপোজিট ডিরেকশন, তাহলে এই সেন্টার পয়েন্টটাকে এই পয়েন্টটাকে সেন্টার করে এই বডিটা এইভাবে ঘুরতে থাকবে, দিস বডি উইল রোটেট লাইক দিস। কেন স্যার, আগের দুটো কেসে কি বডি ঘুরবে না? আমি ঘুরবে না সেটা বলছি না, কিন্তু এরকম পারফেক্টলি সার্কেলের হয়ে মানে এরা এই পয়েন্টটাকে সেন্টার করে ঘুরবে না। আগের দুটো কেসে হয়তো রোটেশন হবে, হবে না বলছি না, কিন্তু কাপল যেহেতু নেই তাই এরকম কোনো সেন্টার পয়েন্ট পাবে না যেটাকে নিয়ে ওরা, যেটাকে মেনটেন করে ওরা ঘুরছে। বাট ইন দিস কেস এই বডিটা একদম পারফেক্টলি এইভাবে ঘুরছে, দেখো একদম এইভাবে সেন্টার পয়েন্টটাকে রেখে, সেন্টার পয়েন্ট সরছে না, এইভাবে ঘুরছে জিনিসটা। কেন? কারণ ওই যে ফোর্সটা রয়েছে সেই জন্য, এদিক থেকে একটা ফোর্স, কাপল তৈরি হয়েছে, কাপল, ঠিক আছে, কাপল যেখানে অ্যারাইজ করবে সেখানে একদম পারফেক্ট রোটেশনাল মোশনটা আমরা পাবো। বাট এনিওয়েজ, তো টর্ক জিনিসটা কি? টর্ক জিনিসটা হলো, পরিষ্কার কথা যদি বলি, টর্ক হচ্ছে এনি ওয়ান অফ দ্য ফোর্স। কেন এনি ওয়ান অফ দ্য ফোর্সের কথা কেন বলছি? বিকজ আমরা কাপল নিয়ে কথা বলছি, তো তাহলে দুটো ফোর্সের ভ্যালু সেমই হবে, যে কোনো একটা ফোর্সের ম্যাগনিটিউড নাও ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাই মন দিয়ে শিখতে হয় যে কী করে বার করতে হবে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম, দ্যাটস দ্য ফর্মুলা অফ টর্ক। এটাকে লিখে রাখো, টর্ক ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দেম। আচ্ছা, বাংলাতেও তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। টর্ক ইজ ইকুয়ালস টু বল ইন্টু, যে কোনো একটি বল লিখলে ভালো হয়, যে কোনো একটি বল ইন্টু বল দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব, বল দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। টর্ক ইজ ইকুয়ালস টু বল ইন্টু, মানে যে কোনো একটি বল ইন্টু বল দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব কতটাকে মেনটেন করবে? এই লম্ব দূরত্ব কতটাকে মেনটেন করবে? ঠিক আছে, এখন আশা করি বুঝতে পেরেছো যে কাপলটা কোথায় অ্যারাইজ করছে, মানে দ্বন্দ্ব কোথায় হচ্ছে। তো এখানে কাপল রয়েছে, ঠিক আছে, তো যেখানে কাপল থাকে সেখানে বডিটা একদম ইউনিফর্মলি সার্কুলার মোশনে ঘুরতে থাকে, ঠিক আছে। ইউনিফর্মলি ওটা পরের কথা, কিন্তু মানে এই পয়েন্টটাকে সেন্টার করে ওরা ঘুরবে। তো টর্কের ভ্যালু যদি বার করি, টর্ক হচ্ছে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, হোয়াট এভার। টর্ক মানে টর্কের জন্যই, কিন্তু এখানে টর্ক রয়েছে সেই জন্যই বডিটা ঘুরছে, নাহলে ঘুরতো না। টর্ক রয়েছে বলেই ঘুরতো। কারণ আমি কেন বলছি কথাটা, অনেকে বলে যে না স্যার তুমি যে বললে কাপেলের জন্য ঘুরছে, আগের যে দুটো কেস, কেস ওয়ান আর কেস টু, ওখানেও বডি ঘুরতো, কিন্তু এই পয়েন্টটাকে সেন্টার করে ঘুরতো না, তাই টর্ক ওখানেও আছে। টর্ক আছে বলে ওটা ঘুরছে, কিন্তু কাপল থাকলে কী সুবিধা হয়, একদম এই পয়েন্টটাকে সেন্টার করে ওরা ঘুরবে, কোনো রিফ্লেকশন হবে না। দ্যাটস ইট, কেস 3 এটা। এবার আমি আসছি এই টপিকে যে লম্ব দূরত্ব আমরা কী করে বার করবো। এই লম্ব দূরত্বটা বার করতে লোকের খুব অসুবিধা হয়, ঠিক আছে। লম্ব দূরত্বে আসছি, মুসলাম এগুলো। এই লম্ব দূরত্ব টপিকটা শেখা হয়ে গেলেই আমরা পরেরটা ইজিলি, এটা কিন্তু এখন আমি তড়িৎ ক্ষেত্র থেকে বেরিয়ে গিয়ে একটু পড়াচ্ছি, 11-এর পড়াচ্ছি এটা। এগুলো আমরা যদি বুঝে যাই লম্ব দূরত্ব কী করে বার করতে হয়, তাহলে আরও ইজি হবে আমাদের কাছে সব কিছু। যেমন আমি এখানে কয়েকটা কেস করে একটা, প্রথমটা ধরো বললাম এইটা, তোমরা ছবিগুলো সুন্দর করে এঁকো।
একটা কথা বলছি সবাইকে, যদি কখনো পড়া ইন কেস অফ হয় তোমাদের, আগে থেকে আমাকে প্লিজ জানাবে। হ্যাঁ, ইট মে বি এনি রিজন। যদি এরকমও কোনো দিন হয় যে স্যার দাদা পড়তে ভালো লাগছে না, স্টিল ডোন্ট হেজিটেট টু ইনফর্ম মি। একদিন মানুষের পড়তে ইচ্ছা না করলে তাতে কোনো ক্ষতি নেই, আমারও করে না। বলছি কাপেলের জায়গাটা আরেকবার একটু বুঝিয়ে দেবে? আর আমি নিজেই বুঝি না, তোমায় কি করে বোঝাবো? দেখো শুভমিতা, কাপল ব্যাপারটা হচ্ছে যখন, ধরো এই ব্লগটার কথা যদি বলি, তুমি সৌমিতা জিজ্ঞেস করেছো তো? হ্যাঁ হ্যাঁ। এ দেখো, এই ব্লকটার কথা যদি বলি, ধরো এই ফোর্সের ভ্যালুটা 5 নিউটন আর এই ফোর্সের ভ্যালুটা 5 নিউটন, ঠিক আছে? দেখো আচ্ছা, কাপল একটা জোরের কথা বলছি, মানে দুখানা বল থাকবে সবসময়। তো এইটা একটা বল, এটা একটা বল, দুটো কি সেম দিকে কাজ করছে? না দাদা, একটা এদিকে একটা এদিকে, দুটো অপোজিট দিকে কাজ করছে। আচ্ছা, দুটোর মান কি সমান? হ্যাঁ, দুটোর মান সমান আছে। এরকম ক্ষেত্র যদি থাকে যেখানে একটা ব্লকের উপর দুটো বল কাজ করছে, এক জোড়া বল, হ্যাঁ, যাদের ডিরেকশন একটা একটার অপোজিট দিকে আর তাদের মানটা সমান, সেক্ষেত্রে কাপল বা দ্বন্দ্বের সৃষ্টি হয়। এবার দাদা, দ্বন্দ্ব সৃষ্টি হলে লাভটা কী হবে? লাভটা এটাই হবে, এই যে ব্লকটার যে মধ্যবিন্দু ওইটাকে সেন্টার করে, মানে ওই ব্লকটার যে মধ্যবিন্দু সেটাকে সেন্টার করে ওটাকে একদম ইউনিফর্মলি ঘুরতে থাকবে এরকমভাবে। এই হচ্ছে কাপল। বুঝতে পেরেছো কি বললাম? আর টর্ক মানে হচ্ছে হ্যাঁ যে কোনো একটি বলের মান ইনটু ওদের মধ্যবর্তী দূরত্ব। বেশ, এবার লম্ব দূরত্বে আসছিলাম। যেমন এই যে ফিগারটা, এই যে ফিগারটা, ইন দিস ফিগার নাম্বার ওয়ান, এটা কেস নাম্বার ওয়ান, এই ফিগারটাতে আমি যদি তোমাদেরকে বলি যে বল দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, আমাকে বলো। বল দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত সেটা আমাকে বলো। বলতে পারবে কেউ কত হবে? আচ্ছা, লম্ব দূরত্ব দাদা কী করে বার করে? লম্ব দূরত্ব মানে হচ্ছে, ধরো, আচ্ছা আমি এই ছবিটাকে একটু এখানে আঁকছি, একদম নেকেড ছবি যেটাকে বলা হয়। এই ডিস্টেন্সটা হচ্ছে 12, দ্যাটস দ্য 12 ডিস্টেন্স, ইটস 12 ডিস্টেন্স। এদিকে ফোর্স এফ কাজ করছে, এদিকে ফোর্স এফ কাজ করছে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে ডিস্টেন্সটা যেটা নিয়েছো, এই ডিস্টেন্সের লাইনটা এই ফোর্সটার সঙ্গেও পারপেন্ডিকুলার, আর এই ডিস্টেন্স এই ফোর্সটার সঙ্গেও পারপেন্ডিকুলার, তার জন্য এটাকে বলা হয় পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এমন একটা ডিস্টেন্সের লাইন which is perpendicular to both the forces, that distance is known as perpendicular distance. যেমন ধরো তোমাদেরকে বললাম যে একটা ফোর্স এদিকে আর একটা ফোর্স এদিকে, এদিকে, ঠিক আছে? এবার তোমরা বললে এই যে দাদা, এই যে লাইনটা এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আর এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথায় হলো? এ তো এই একই লাইনে আছে মনে হচ্ছে, এই 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 এ তো সেম লাইনে রয়েছে। সেম লাইনে মানে আলাদা, দেখো সেম লাইন কী করে হচ্ছে বলো তো? এই দেখো, যদি বলি এটা এর সঙ্গে সেম লাইন, যদি বলি এটা এর সঙ্গে সেম লাইন, ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে বোঝাচ্ছি কী করবো। তাহলে এই ক্ষেত্রে লম্ব দূরত্বটা হচ্ছে, ফার্স্ট অফ অল এটার ক্ষেত্রে লম্ব দূরত্বটা হচ্ছে, লিখে রাখো লম্ব দূরত্ব, এক্ষেত্রে লম্ব দূরত্ব হচ্ছে 2L, তাই তো? তাহলে এটার ক্ষেত্রে টর্কের মান কী হবে? আচ্ছা, প্রথম কথা, টর্ক কী দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? টর্ককে রিপ্রেজেন্ট করা হয় টাউ দিয়ে। তো টর্ক ইকুয়ালস টু হচ্ছে, টর্ক ইকুয়ালস টু হচ্ছে যে কোনো একটি বলের মান, মানে এফ ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? 2L। তাহলে টর্ক ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু 2L, লিখে রাখো। টর্ক ইকুয়ালস টু হচ্ছে এফ ইন্টু 2L। এবং ইউনিটটা বুঝতে পারছো? বল ইন্টু দূরত্ব, তাহলে কী হবে এককটা? এককটা হবে হচ্ছে নিউটন মিটার। এককটা হবে হচ্ছে নিউটন মিটার, নিউটন মিটার। ডান। কেস 2তে আসছি আমি। টর্কটা কি দিয়ে রিপ্রেজেন্ট করলে? জোরে বলো। টর্কটা রিপ্রেজেন্ট করলে ওটা কি দিয়ে একবার বলো? টাউ, টাউ এটাকে, এ দেখো এরকম লাইন দেবে একটা, আরে টি এখন আর টি ওরকম, এটা গ্রিক লেটার, ওদের টি কী করা যাবে এরকমভাবে, এরকম লাইন টেনে এই, এর আবার ক্যাপিটাল টি, স্মল টাউ, ক্যাপিটাল টাউ আছে, উচ্চারণটা হচ্ছে TAU, টাউ। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো টর্কের ব্যাপারটা, যে কোনো একটি বল ইন্টু লম্ব দূরত্ব। এবার এখানে লম্ব দূরত্বটা বার করা খুব একটা কঠিন ছিল না, কারণ
এই যে লাইনটা রয়েছে এর সঙ্গে পারপেন্ডিকুলার, এই যে লাইনটা রয়েছে এর সঙ্গে পারপেন্ডিকুলার। সো জাস্ট দিস ডিস্টেন্স ইজ নোন অ্যাজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দিস টু ফোর্সেস। কেস টু আর কেস থ্রি আমাদের মাথা আরও খুলে দেবে, ঠিক আছে? কেস টুতে আসছি, কেস টুতে আসছি। ঋষিকা কিছু বলবে? এই ফোর্সটা দিয়ে কাজ করবে আর এই ফোর্সটা এদিকে কাজ করবে, এরকমভাবে ধরো রয়েছে, ঠিক আছে? ফোর্স ফোর্স দুটোর ম্যাগনিটিউড সেম ধরলাম আমি। আচ্ছা, ডাইপোলের মধ্যবর্তী ডিস্টেন্স কত? ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম 2L। ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম 2L, ঠিক আছে? এবার দিয়ে ধরো আমি বললাম যে এখানে টর্ক বার করো। এবার টর্কের আগে আমাদের জানতে হবে যে এখানে কি কাপল কাজ করছে। আচ্ছা, কাপল মানে যে টর্ক থাকবে তার কোনো মানে নেই, বাট এখানে কাপল রয়েছে কি? তাহলে একদম সুন্দরভাবে ঘুরবে। হ্যাঁ দাদা রয়েছে। কেন? এদিকে যে ফোর্স, এদিকে সেম ফোর্স, এটা উপর দিকে এটা নিচের দিকে, একদম মানে একদম অপোজিট টু ইচ আদার। তাহলে এখানে কাপল কাজ করছে, হোয়াট এভার। তাহলে বডিটা খুব সুন্দরভাবে ঘুরবে। এবার টর্ক বার করি আমরা। টর্ক মানে কি জানি? যে কোনো একটি ফোর্স ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, ওদের মধ্যবর্তী দূরত্বটা কি 2L হবে? আগে থেকে একটা জিনিস বলে রাখি যে হরাইজেন্টালের সঙ্গে, মানে হরাইজেন্টালের সঙ্গে এই ডাইপোলটা একটা কোণ বানিয়েছে, সেই কোণটা হচ্ছে থিটা। আগে থেকেই বলে রাখলাম, হরাইজেন্টালের সঙ্গে এই ডাইপোলটা একটা কোণ বানিয়ে রেখেছে, সেই কোণটা হচ্ছে থিটা। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে এই লম্ব দূরত্বটা কি 2L হবে নাকি হবে না? বলো, লম্ব দূরত্বটা কি 2L হবে? প্রত্যেককে জিজ্ঞেস করছি, যা। না স্যার। হবে। লম্ব দূরত্বটা 2L হবে, শুভমিতা বলেছে। বাকিরা? না স্যার, হবে না। বাকিরা কই? শুধু সঞ্চয় যা শুভমিতা অ্যান্সার দিল, আর আর কই? আরে হ্যাঁ না কিছু বলো। হবে না। আর বাকিরা? বাকিরা তাড়াতাড়ি, সময় নেই হাতে। হবে না। হবে না। না, এটা হবে না। ও পায়েল, হবে তো স্যার। আচ্ছা বলো হবে তো, কতবার জিজ্ঞেস করব? এই জিজ্ঞেস করতে করতে একদিন দেখবে আমি হার্ট অ্যাটাক করে যাব। আচ্ছা হবে, শোনো কেন হবে না। ফোর্সটা এদিকে কাজ করছে, এটা এদিকে কাজ করছে। তোমরা যে ডিস্টেন্সটার কথা বলছো 2L, যারা যারা বলছো যে হবে, এই ডিস্টেন্সটা কি এই ফোর্সের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়েছে বা এর সঙ্গে বানিয়েছে? না। দেন হাউ ক্যান ইউ কল ইট আ পারপেন্ডিকুলার ডিস্টেন্স? কি করে বলতে পারছো? ও, তাহলে দাদা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে? এইটা, এই যে এই ডিস্টেন্সটা, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের ডিস্টেন্সটা এরকমভাবে, এটাই বা কী করে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হতে পারে? এটা কি এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়েছে নাকি? 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এর সঙ্গেও 0 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এগুলো কোনোটাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কীরকম হবে? পারপেন্ডিকুলার ডিস্টেন্স উইল বি লাইক দিস। কারণ দেখো, এটা এর সঙ্গেও পারপেন্ডিকুলার, এর সঙ্গেও পারপেন্ডিকুলার। সো পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইজ দিস। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্সটা, এইভাবে হরাইজেন্টালি যে ডিস্টেন্সটা পাবো, তো সেটা এই ফিগারে কি করে পাওয়া পসিবল? ওয়েট,
তো ডাইপোলের এই ডিস্টেন্সটা 12 বলেছি আমি, 12, আর ও হরাইজেন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেল বানিয়েছে থিটা, রাইট? এত অবধি বলেছি, ডিস্টেন্স ইজ 12। এবার তাহলে যারা যারা ভাবছিলে যে এই 12টা ওদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা কিন্তু ভুল। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কী করে বার করব? পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করাটা সহজ নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। দুটো যে ফোর্স রয়েছে না, ওই দুটো ফোর্সের যে কোনো একটা, ওই দুটো ফোর্সের যে কোনো একটা ফোর্সকে চুজ করবে, সেখান থেকে পারপেন্ডিকুলার ড্র করবে। ইন দ্য সেন্স, মানে ধরো আজকে আমি এইটার কথা বলছি, ইফ আই টক অ্যাবাউট দিস ফোর্স, তো প্রথমে হয় এটা নইলে এটাকে চুজ করো। আগে তোমাদের ব্যাপার, তোমরা কোনটা চুজ করবে। তো আমি ধরো আগে এটাকে চুজ করলাম, ঠিক আছে? এটার যে স্টার্টিং পয়েন্টটা রয়েছে, মানে এইটা, এটাকে এন্ডিং পয়েন্ট বলে। এই স্টার্টিং পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। পারপেন্ডিকুলার মানে যেটা ওর সঙ্গে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়েছে। দেখো, দিস লাইন ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ দিস ফোর্স, দিস লাইন ইজ মেকিং অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ দিস ফোর্স, ঠিক আছে? আর আরেকটা যে ফোর্স রয়েছে, তার এন্ডিং পয়েন্ট থেকে জাস্ট ওই এন্ডিং পয়েন্ট থেকে এক্সটেন্ড করে দাও। এক্সটেন্ড মানে এরকমভাবে, এরকম করে দেবে। যেখানে গিয়ে কাট করলো, এই যে ডিস্টেন্সটা, দিস ইজ ইয়োর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দিস ডিস্টেন্স ইজ ইয়োর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সটা আমরা কী করে এটা জাস্ট ছবিটা বার করা ছবিটা আঁকা শেখালাম। আমি আবার আঁকবো একবার। কী বলেছি নিয়মটা? দুটো ফোর্সের মধ্যে যে কোনো একটাকে আগে চুজ করো। আমি এইটাকে চুজ করলাম। এন্ডিং পয়েন্ট থেকে জাস্ট একটা পারপেন্ডিকুলার ড্র করো, আর আরেকটার এন্ডিং পয়েন্ট থেকে জাস্ট এক্সটেন্ড করে দাও। যেই পয়েন্টে এসে মিট করবে, এই যে ডিস্টেন্সটা হবে, দিস ডিস্টেন্স উইল বি পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, যেটাকে এক্সটেন্ড করবে ওখানে ডটেড করে দেবে, তাহলে আরও সুবিধা হয়। তাহলে একদম কোনো কনফিউশন থাকবে না যে এই সলিডটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কারণ যখন কেউ এভাবে টানে না, তাদের মধ্যে জিনিস কাজ করে যে মা দাদা তাহলে কোনটা হবে, এইটা হবে না এটা হবে। তাই যেটাকে এক্সটেন্ড করবে এটাকে এরকম ডটেড করে দেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আচ্ছা তাহলে এটাই হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ক্লিয়ার? কী করে পারপেন্ডিকুলার? দেখো, যদি আমি বলি এটার সঙ্গে 90 ডিগ্রি, এটার সঙ্গে 90 ডিগ্রি, এই ফোর্সটার সঙ্গে, তো ইটস পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা হচ্ছে ছবি আঁকাটা হলো। এবার ভ্যালুটা কী করে বার করবো? সি, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল ইজ অলসো থিটা। এটা থিটা হলে এটাও থিটা না? তো এদিকে 12 রয়েছে, কেউ না কেউ তাড়াতাড়ি করে বলো, এটা 12, এদিকে থিটা অ্যাঙ্গেল রয়েছে, তাহলে এদিকের কী কম্পোনেন্ট হবে? 12 এর কী কম্পোনেন্ট হবে এদিকে? তাড়াতাড়ি। 12 cos theta. 12 cos theta, very good, 12 cos theta. So in this figure the perpendicular distance between the forces is 12 cos theta. তাহলে এবার আমাকে বলো টর্ক কি হবে? টর্ক is equals to 4L square cos theta. 4L square cos theta। এই আবার কি? এই যে কোনো একটি বলের মান ইনটু F2L cos theta. হ্যাঁ, F into 2L cos theta. টর্ক মানে হচ্ছে, এই যে একটু বলো আমাকে, এই কে বললে 4L স্কোয়ারটা একটু বলো, মানে এমনি জিজ্ঞেস করছি। না না, আমি ওই f এর জায়গায় 2L cos theta বলে দিয়েছিলাম, তাই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো টর্ক ইজ ইকুয়ালস টু যে কোনো একটি বলের মান ইনটু ওদের মধ্যবর্তী দূরত্ব। তো এই ক্ষেত্রে 12 cos theta হলো। সো দিস দ্যাট ভ্যালু অফ টর্ক ইন দিস কেস। না মানে এইটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে ছবিটা আঁকা, পারপেন্ডিকুলারটা কী করে আসছে সেটা বার করা। নিয়মটা আমি কি বললাম? যে কোনো একটা, যেমন ধরো আমি যদি এইটাকে চুজ করতাম, আমি যদি প্রথমে এই ফোর্সটাকে চুজ করতাম, তাহলে কি হতো? তাহলে জাস্ট এদিকে পারপেন্ডিকুলারটা ড্র করতাম, আর এটাকে এক্সটেন্ড করে দিতাম এরমভাবে। ওকে, তো এটা হয়ে যেত আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দ্যাটস ইট। এটা দুটো পার্ট, একটা ছবি আঁকা, একটা ভ্যালুটা বার করা। প্রথমে ছবিটা এঁকেছি, এরপরে ভ্যালুটা বার করলাম। এবার এই যে 12 cos theta, দ্যাটস ইট। তো ছবি আঁকার ভ্যালু, এই দুটো পার্ট এটার। করে ফেলো, হয়ে গেলে বলবে কেস 3 করবো। হয়ে গেছে? হয়ে গেছে। ওকে, কেস বাবা, কেস 3, কেস 3। কেস 3, এখানে ডাইপোল রয়েছে, ডাইপোল অপদার্থ ডাইপোল। হ্যাঁ, এরকম। আগে থাকতেই বলে রাখছি, ও হরাইজন্টালের সঙ্গে ইটস এগেইন মেনটেনিং অ্যান অ্যাঙ্গেল অফ থিটা। কি অ্যাঙ্গেল মেনটেন করছে? থিটা, থিটা। আচ্ছা, একটা ফোর্স এদিকে, আর একটা ফোর্স এদিকে। এফ, এফ অনুস্মিতা,
আমি তোমাকে দুটো ডিস্টেন্স এঁকে দিচ্ছি, তুমি আমাকে বলবে কোনটা তোমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। দুটো লাইন টানছি, কেউ এখন আঁকবে না এটা, হ্যাঁ? আঁকবো তো আমরা নিয়ম করে, আগে চোখে অ্যাপারেন্টলি দেখি যে আমরা বুঝতে পেরেছি কিনা। অনুস্মিতা, বিটুইন দিস ব্লু অ্যান্ড রেড লাইন হুইচ ওয়ান ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স? ব্লু লাইনটা। প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে। ব্লুটাই তো হবে। ব্লুটাই হবে, বলো সবাই বলো। ব্লু লাইন, হ্যাঁ, ব্লু লাইন। ব্লু লাইনটা। ঋষা, তারপরে সঞ্চারী, নবনীতা। হ্যাঁ, ব্লু লাইন। স্যার এখানে বুঝতে পারছি না। মাথায় গিয়ে বাড়ি মেরে আসবো, বুঝতে পারছি না, চুপ করে দেখো। যারা বলছো যে ব্লু লাইনটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কার উপর ডিপেন্ড করে, আমি কি বললাম? আচ্ছা চলো বাইরে আঁকছি আলাদা করে। এই যে ফোর্সটা এদিকে রয়েছে, আরেকটা ফোর্স এদিকে রয়েছে, তাই তো? এবার স্যার রেড লাইনটা হবে। আমি জানি না, আগে দেখো চুপ করে। এবার ব্লু লাইনটা নিয়ে এলাম, ব্লু লাইনটা এর সঙ্গেও সেম লাইনে রয়েছে, এর সঙ্গেও সেম লাইনে রয়েছে, তাহলে পারপেন্ডিকুলারটা কি করে হচ্ছে? পারপেন্ডিকুলারটা তাহলে কি করে হচ্ছে এবার বলো সবাই, কোন লাইনটা হবে তাহলে, ব্লু না রেড? রেড রেড। রেডটা হবে। হ্যাঁ, রেড। এই যে দেখো, এইটার সঙ্গে পারপেন্ডিকুলার, এটার সঙ্গে পারপেন্ডিকুলার। তো আমি কি বলেছি, নিয়মটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে এরকম যে এই দুটো ফোর্স রয়েছে, ওয়েট, অনুস্মিতা আমি ডিস্টেন্সটা আঁকার নিয়মটা কি বলেছিলাম? যে কোনো একটা ফোর্সের স্টার্টিং পয়েন্ট থেকে হ্যাঁ, একটা লাইন আঁকতে হবে, লাইন আর না মানে কি, আরেকটা লাইন নয়, ফোর্স পারপেন্ডিকুলার রাখতে হবে, এই পারপেন্ডিকুলার আঁকতে হবে, আর আরেকটার এন্ডিং পয়েন্ট থেকে আঁকতে হবে, যেখানে কাট করবে ওই ডিস্টেন্সটা হচ্ছে ওকে। তো যেটা পারপেন্ডিকুলার। এক্সটেন্ড করবো না, ওটাকে ডটেড লাইন দেবো, কারণ যাতে আমরা প্রথমেই বুঝে যাই যে এই ডিস্টেন্সটা হচ্ছে না, দিস ইজ নট দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ইট ইজ জাস্ট অ্যান এক্সটেনশন। এক্সটেনশন কেন, এই ফোর্সটা এত দূরে রয়েছে, ওটাকে এরকম টেনে কান ধরে এরকম জায়গায় নিয়ে আসছি, তো এই ডিস্টেন্সটা হবে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তো আমাকে একটু কেউ বলো না, এই যে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ভ্যালু কি হবে এখানে? এটা থিটা মানে এটাও থিটা, বলো বলো বলো, ডিস্টেন্সটা কত হবে? আরে কম্পোনেন্ট দিয়ে বল, 12 sin থিটা। 12 sin থিটা। কি করে পেলাম বলো? ধর এটাকে এক্স ধরে নিচ্ছি, থিটাটা যেহেতু এটাকে এক্স ধরলাম, এটা থিটা, এই টুয়েলটা অতিভুজের মতো কাজ করছে, তাহলে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 12 সাইন থিটা, ব্যাস হয়ে গেল। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে 12 সাইন থিটা। তাহলে টর্ক কত? টর্ক হচ্ছে বল ইনটু ওদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই আর যেন কনফিউশন না হয়, হ্যাঁ, এই লম্ব দূরত্ব আঁকা নিয়ে আমি কেন বললাম, এই লম্ব দূরত্বকে আমি পার্সোনালি খুব ভয় পেতাম প্রচণ্ডভাবে। আঁকা হয়ে গেছে, হেডিং দাও। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর, সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক, ক্রিয়াশীল টর্ক, বাড়িতে প্লিজ এগুলোকে প্র্যাকটিস করো, কেউ বাঁচাতে পারবে না নইলে। হেডিংটা আরেকবার বলো।
সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক। আচ্ছা, এই যে তোমরা যারা পড়ছো, আমাকেও সুষম তড়িৎ ক্ষেত্রটা বোঝাতে পারবে? বা কি করে অ্যাটলিস্ট দেখাবো যে কোনো একটা জায়গায় সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে? যেমন ধরো তড়িৎ ক্ষেত্র কি করে দেখাবো? এই একটা লাইন ড্র করে দিলাম, এই তড়িৎ ক্ষেত্র রয়েছে। সুষম তড়িৎ ক্ষেত্র কি করে দেখাবো আমি? ওই যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটা মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রতিটা স্থানে যে বিন্দু আধানগুলো থাকবে সবকটার পরিমাণ সমান হবে। বোকা বোকা কথা বলো না, এটা কি কথা ছিল? কি বললে একবার ভেবে দেখেছো? তুমি বললে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে যে বিন্দু আধানগুলো থাকবে তাদের মানটা সমান হবে, এটা কোনো কথা? আরে ইটস লাইক, বলরেখাগুলো মানে এই যে তুমি যেটা বললে না, এটার মানেটা কি দাঁড়াচ্ছে বলো তো? মানে দেখো, ব্যাপারটা তো এরকম দাঁড়াচ্ছে যে একটা ঘরের মধ্যে 10-12 জনকে এনে বসানো হয়েছে, সেই ঘরের তো একটা টেম্পারেচার ফিক্স, ধরো ঘরের টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস। রুমে তো মানে ইউনিফর্ম রুম টেম্পারেচারে থাকে, তো এমন তো না যে রুমের উপর দিকে এত টেম্পারেচার, নিচের দিকে এত টেম্পারেচার। রুমে একটা ইউনিফর্ম টেম্পারেচার থাকে, দ্যাট ইজ সেম ফর অল দ্য পয়েন্টস। এবার কি হচ্ছে, তুমি এরম বলছো যে দাদা ধরো রুমের মধ্যে 15 জন এসে বসে রয়েছে, আমি বললাম যে ইউনিফর্ম টেম্পারেচার মানে কি? তোমরা তখন বললে দাদা ইউনিফর্ম টেম্পারেচার মানে যে রুমের মধ্যে যে কজন এসে বসে রয়েছে প্রত্যেকের বয়স সমান। ব্যাপারটা এরকম দাঁড়ালো। কোথায় ইলেকট্রিক ফিল্ড, কোথায় চার্জের ভ্যালু? ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি 2 কুলম, 3 কুলম, 4 কুলম যে কোনো আধানের মান রাখতে পারো। সুষম তড়িৎ ক্ষেত্র মানে ইউ শুড সে দাদা যে তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা সমান, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান। আধান দিয়ে কি করে বলতে পারো? আধান দিয়ে এটা বলতে পারো যে ওই তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে, যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে প্রতি ক্ষেত্রেই একক ধনাত্মক আধানগুলির উপর, মানে প্রত্যেকটি একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল সমান হবে, এভাবে বলতে পারো। রাদার ইউ শুড সে যে প্রতিটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান। আধানের মান সমান আবার কি কথা? আধান তো তুমি যেটা নিয়ে এসে রাখবে তার উপরই মান বেরোবে। তুমি 2 কুলম এনে রাখতে পারো, তুমি 3 কুলম আনতে পারো, বুঝতে পারলে? কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, অনুস্মিতা যেটা বলছিলে বলরেখা, এবার হ্যাঁ, বলরেখা দিয়ে আমরা কি করি? বলরেখা ক্যানট বি আ ডেফিনেশন, ফিল্ড লাইন্স ক্যান নেভার বি আ ডেফিনেশন, ওটা হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। তো আমি ওটাই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছি যে রিপ্রেজেন্টেশনটা কী হবে। তো ডেফিনেশনটা এটা যে প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান, মানে ই এর ভ্যালুটা সেম। নাও টক অ্যাবাউট রিপ্রেজেন্টেশন, ইফ আই টক অ্যাবাউট দ্য রিপ্রেজেন্টেশন, তো কী করে দেখাবো? কোনো একটা জায়গায় সিঙ্গেল একটা স্ট্রোক বা সিঙ্গেল একটা লাইন দিয়ে যদি আমরা দেখিয়ে দিই ইলেকট্রিক ফিল্ড, তাহলে সেটাকে সুষম বলা চলে না। সুষম করতে গেলে কি করতে হবে? মিনিমাম দুটোতে হয় না, মিনিমাম 3টে মতো লাইন দিতে হবে এরকম, প্যারালাল টু ইচ আদার। ওকে, লাইনগুলো হতে হবে প্যারালাল টু ইচ আদার আর সেম সেম ডিস্টেন্স বা সেম লেংথ, মানে ওদের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন আর সেম। তো এটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। যখন এই বলরেখাগুলোকে যখন এরকম একটা আরেকটার সঙ্গে সমান্তরালভাবে সেম ডিরেকশনে আঁকা হবে, সেক্ষেত্রে ওটাকে বলা হবে সুষম তড়িৎ ক্ষেত্র। তাই সুষম তড়িৎ ক্ষেত্র কখনো একটা লাইন দিয়ে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, এবার ধরো এরকম হলো ছবিটাকে তুমি ঘিঞ্জি করতে চাইছো না, তাই আগে থেকে লিখে দিয়েছো সুষম তড়িৎ ক্ষেত্র, তারপর জাস্ট একটা লাইন টানলে তখন আমরা বুঝে নেবো আচ্ছা ঠিক আছে ওরা একটা লাইন দিয়ে দেখিয়ে দিয়েছে। বাট অ্যাকর্ডিং টু মাই সাজেশন আই উইল সাজেস্ট যে 2-3টে লাইন অ্যাটলিস্ট ড্র করো, ঠিক আছে? তো যেটা বললাম, তড়িৎ ক্ষেত্রের উপস্থিত বা সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক। বিলিভ মি, তোমাদের কাছে এটা এখন আর কোনো কঠিন ব্যাপার নয়। এটা এখন তোমাদের কাছে আর কোনো কঠিন ব্যাপার নয়, বাচ্চা জিনিস হয়ে গেছে। কি করে? ধরো তড়িৎ ক্ষেত্র এদিকে কাজ করছে, তড়িৎ ক্ষেত্রকে কি দিয়ে দেখাই? গ্রে কালার দিয়ে দেখাই, গ্রে কালার। এই একটা লাইন, এই একটা লাইন, আর এই একটা লাইন। দ্যাটস ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্র, পরপর 3টে লাইন দিয়েছি। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে তড়িৎ ক্ষেত্র তো এই যে তড়িৎ বলরেখা যেগুলো আঁকা হচ্ছে, তড়িৎ বলরেখা সবসময় প্লাস থেকে বেরোয় আর মাইনাসে ঢোকে, তাহলে প্লাস চার্জগুলো কোন দিকে রয়েছে এই তড়িৎ ক্ষেত্রের? এই তড়িৎ ক্ষেত্রের প্লাস চার্জগুলো রয়েছে এইদিকে, কারণ ফিল্ড লাইনটা এই থেকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, তাই মাইনাস চার্জটা এদিকে রয়েছে। ক্লিয়ার? একটা ডাইপোলকে এখানে রাখা হলো, দেয়ার ইজ আ ডাইপোল, ওয়েট, দেয়ার ইজ আ ডাইপোল,
এরমভাবে রয়েছে, ধরে নাও এরমভাবে রয়েছে, which is making an angle theta, which is making an angle theta, ঠিক আছে? আর ওয়েট, just making an angle theta. ডাইপোলের এখানটা ধরে নিচ্ছি মাইনাস কিউ চার্জ রয়েছে, মাইনাস কিউ চার্জ, আর এখানটা ধরে নিচ্ছি প্লাস কিউ চার্জ রয়েছে। এবার আমাকে একটা কথা বলো, এইখানে থাকা সব প্লাস চার্জগুলো, এখানে থাকা সব প্লাস চার্জগুলো এই মাইনাস কিউ আধানটাকে একটা বল দেবে কি দেবে না? আকর্ষণ করবে তো, অবশ্যই আকর্ষণ করবে। আকর্ষণ করে কোন দিকে টানছে? আকর্ষণ করে এইদিকে টানছে, ঠিক আছে? আর এই প্লাস কিউ আধানগুলো, এই মাইনাস কিউ আধানগুলো, এই মাইনাস আধানগুলো, এই নেগেটিভ চার্জগুলো এই প্লাস কিউ আধানটাকে এদিকে টানছে না আকর্ষণ করে? হ্যাঁ। আচ্ছা, এই যে এটা বলে রাখি একই সঙ্গে যে এই যে এটা টানছে, এদের উদ্দেশ্যটা কি? এদের উদ্দেশ্যটা হচ্ছে এই যে ডাইপোলটা এরমভাবে বেঁকে রয়েছে, এই যে ডাইপোলটা এরমভাবে বেঁকে রয়েছে, এটাকে ঘুরিয়ে এইভাবে অ্যালাইন করে দেওয়া। ওদের উদ্দেশ্যটা হচ্ছে এইটা, সেই জন্য ওরা কাজ করছে, এইভাবে অ্যালাইন করে দেবে, যেটাকে আমরা সাম্যাবস্থা বলি। মানে হচ্ছে প্লাস কিউ আধানটা চলে আসবে এই মাইনাস আধানগুলোর দিকে, আর এই মাইনাস কিউ আধানটা চলে আসবে প্লাস আধানগুলোর দিকে, একদম সুন্দরভাবে অ্যালাইন্ড হয়ে যাবে এরমভাবে। ক্লিয়ার? যখন থিটার ভ্যালুটা আস্তে আস্তে কমতে কমতে কত হয়ে যাবে? 0 ডিগ্রি। এই তড়িৎ ক্ষেত্রের কাজটা হচ্ছে এইটা। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মান আমি বলে দিয়েছি। তোমরা তড়িৎ বল পড়েছো অলরেডি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কটা কি মনে আছে? তড়িৎ ক্ষেত্র ইজিকলস টু ছিল, ক্ষেত্রফল ইজিকলস টু ছিল হচ্ছে তড়িৎ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বাই চার্জ। তড়িৎ বল ইজিকলস টু হচ্ছে বল বাই আধান, তাই তো? তাহলে বল ইজিকলস টু কী হবে? বল ইজিকলস টু হবে হচ্ছে আধান ইন্টু তড়িৎ ক্ষেত্র। তাহলে এক্ষেত্রে, এটার ক্ষেত্রে তড়িৎ বলের মানটা কত হবে? কিউ ইন্টু ই। এটার ক্ষেত্রেও তড়িৎ বলের মানটা কী হবে? কিউ ইন্টু ই। আচ্ছা, অনেক জায়গায় দেখবে মাইনাস লিখে রাখে ওরা। কেন মাইনাস লিখে রাখে? মাইনাসটা এই জন্যই লিখে রাখে ওরা, এটা বোঝানোর জন্য যে এই বলটা যেদিকে কাজ করছে ঠিক তার উল্টো দিকে এই বলটা কাজ করছে। যদিও আমার ওপিনিয়ন বলে মাইনাস লেখাটা উচিত নয়, কারণ যদি ডিরেকশন আমরা দেখিয়ে দিই, আমার ওপিনিয়নটা বোঝার চেষ্টা করো, যদি ছবিতে আমরা ডিরেকশন দেখিয়ে দিই, দেন হোয়াই শুড উই রাইট মাইনাস কিউ? অ্যান্ড আই এম কন্টিনিউয়াসলি টেলিং ইট যে যখনই তোমাদের তড়িৎ ক্ষেত্রের কোনো অঙ্ক দেওয়া থাকবে যেখানে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবে, এফ ইজিকলস টু Q1 Q2 বাই আর স্কোয়ার, ফর্মুলাগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। আমি জিজ্ঞেস করবো একদিনকে, যেদিনকে অঙ্ক করাবো সেদিন যদি কাউকে আমি দেখি যে ফর্মুলা বলতে পারছে না, তার সঙ্গে আলাদা করে আমার কথা থাকবে। তখন ফর্মুলা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে লিখে লিখে, আদারওয়াইজ পারবে না। আচ্ছা, নিউমেরিক্যাল প্রবলেমসের ক্লাস দেবো আমি এই সপ্তাহে, সেট 1 সেট 2 প্র্যাকটিস করতে হবে আমাদের। ওয়েল, কী বলছিলাম? তো আমরা যদি ছবিতে দেখিয়ে দিই তাহলে আর মাইনাসটা দেবো কেন? সো ইটস মাই ওপিনিয়ন যে মাইনাসটা দিতে যেও না শুধু শুধু। বাট যদি কেউ মনে করো দেবো দাদা, দিতে পারো, কেউ কাটতেও পারবে না, বাট দেওয়া উচিত নয় ছবিতে, আমার অন্তত তাই বক্তব্য বলে। বাট অনেক বড় বড় বই তো দেখছি মাইনাস দিয়েছে। ওয়েল, তো ইলেকট্রিক ফোর্সের ভ্যালুটা কত? ইলেকট্রিক ফোর্সের বেশি লেখালেখির কোনো দরকার নেই এখানে। ইলেকট্রিক ফোর্সের ভ্যালু হচ্ছে এখানে কিউ ইন্টু ই। হ্যাঁ, ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব 2L। কেন ডাইপোলের মধ্যবর্তী দূরত্ব 2L কেন ধরি বারবার আমরা? ওই মধ্যবর্তী দূরত্বটা মানে মধ্যবিন্দুটাকে এল ধরার জন্য, এদিকটা এল এদিকটা এল, তাই জন্য 2L ধরে নিই আমরা। ওয়েল, আমায় কে বলতে পারবে এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনটা হবে? এগেইন আমি ড্র করছি দিস রেড লাইন অ্যান্ড দিস ব্লু লাইন। পৌশালী, কোনটা হবে গো? ব্লু লাইনটা হবে। ব্লু লাইনটা হবে, ভেরি গুড। কারণ ড্র করার নিয়মটা কি? ড্র করার নিয়মটা হচ্ছে আমরা একটা থেকে পারপেন্ডিকুলার ড্র করে দেবো, আরেকটাকে জাস্ট এক্সটেন্ড করে দেবো। সো দিস লাইন ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স। মানটা কত হবে এটার? 12 sin theta 12 sin থিটা। ভেরি গুড। দেখেছো, সব একটু আগে থেকে যদি আমরা করে নিই কত ইজি হয় ডেরিভেশনগুলো। লোকজন কি করে বলো তো? লোকজন ডেরিভেশনে শিখতে যায়। আরে একটা ডেরিভেশনের মধ্যে কত জিনিস শিখবো আমরা? টর্ক ফর্ক তো আগের জিনিসপত্র, আগে থেকে যদি শিখে রাখি, ক্লিয়ার করে ফেলি সবকটা কেস, তাহলে আর গোলায় না। সো ফোর্সের ভ্যালু আমরা জানি, দুটো ফোর্সের ভ্যালু সেম, কিউ ই। ওদের মধ্যবর্তী দূরত্ব মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 12 sin থিটা। তাহলে টর্ক কত হবে এদের মধ্যবর্তী টর্ক? F into 12 এফ ইন্টু সাইন থিটা। এবার এফ মানে হচ্ছে এখানে কিউ ই ইন্টু 12 সাইন থিটা। ওকে,
কিউ ইন্টু টুয়েলভ এর মান কি হবে কেউ বলতে পারবে আমাকে? হোয়াট ইজ কিউ ইন্টু টুয়েলভ? দেখি কে বলতে পারে। হোয়াট ইজ পি 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 হোয়াট ইজ পি? যা, দ্বিমেরু ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক। তো এই যে টর্কটা রয়েছে, কিউ ইন্টু টুয়েলভটাকে একটু আগে নিয়ে এসে লিখলাম, ই সাইন থিটাটা পরে রাখলাম। তো কিউ ইন্টু টুয়েলভটাকে আমি লিখে দিলাম পি ইন্টু ই সাইন থিটা। তো এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আচ্ছা, এত অব্দি লেখো, টাউ ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা। এত অব্দি লেখো, টাউ ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা লেখো। টাউ ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা। আমি জানি না তোমাদের মনে আছে কি না, ইফ ইউ রিমেম্বার দ্য ভেক্টর ফর্ম। ভেক্টরের ক্লাসে করেছিলাম এটা আমি, হ্যাঁ। ক্রস প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে মড এ মড বি সাইন থিটা। বাট এখানে একটা জিনিস ভুল আছে, সেটা কি, লোকজন এখানে একটা মড সাইন দিতে ভুলে যায়, বিকজ ক্রস প্রোডাক্ট ইজ আ ভেক্টর মাল্টিপ্লিকেশন। তো এটা ক্রস প্রোডাক্ট করলে এটা ভেক্টর ভ্যালু আসে, নট আ স্কেলার ভ্যালু। সো উই শুড অ্যাপ্লাই এ মড সাইন অলসো। মড সাইন দিলে কী হবে, আর ভেক্টর ফর্মটা থাকবে না, স্কেলার ফর্মে চলে আসবে এটা। ওকে, আর যদি আমি তো সেই থেকে দেখতে গেলে আমি এই যে টাউ ইজ ইকুয়ালস টু পি ই সাইন থিটা রয়েছে, আমি এখানটা লিখতে পারি যে মড অফ টাউ। মড অফ টাউ মানে কি, ভেক্টর ফর্মে রয়েছে। মড অফ টাউ ইজ ইকুয়ালস টু মড অফ পি ইন্টু মড অফ ই ইন্টু সাইন থিটা। সো মড অফ এ মড অফ বি সাইন থিটা মানে হচ্ছে মড অফ এ ক্রস বি। তাহলে এখানে মড অফ পি মড অফ ই সাইন থিটা, সেটাকে আমি কি লিখতে পারি, মড অফ টাউ ইজ ইকুয়ালস টু মড অফ পি ক্রস ই। লিখে ফেলা এত অবধি। তাহলে মড মড টাউ ইজ ইকুয়ালস টু আমাদের কী এসছে, পি ক্রস ই। দুই থেকে যদি মডটা তুলে দিই আমরা, তোমরা পরের লাইনে লেখো, দুই থেকে মডটা তুলে দিলে টাউ ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে, টাউ ক্রস ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে পি ক্রস ই। টাউ ভেক্টর ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে পি ক্রস ই। পি ক্রস ই, ব্লক দিস ওয়ান, ব্লক দিস ওয়ান, block this one. Tau vector is equals to p cross e, and the most important form is this one. This is the most important form. আমার এইচএস এর, আচ্ছা এখন বলবো না, হয়ে গেছে সবার হয়েছে এটা? আর যদি কেউ এরকম থাকো যে বুঝতে পারোনি আমাকে বলো। স্যার বলছি ওখানে 2l sin থিটা কি করে হলো? 2l sin থিটা কি করে হলো? তার আগেরটা তাহলে কি বোঝালাম আমি? আরে এইটা ডিস্টেন্সটা 12, ওকে। এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা, এই থিটা কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। অতিভুজটার মান এখানে 12, এটার মান জানি না, আমি এক্স ধরে নিলাম। তো লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা। তাহলে লম্ব ইজ ইকুয়ালস টু কী হবে, 12 সাইন থিটা। এবার বুঝেছো? হ্যাঁ। ওকে, আচ্ছা হয়ে গেলে বলবে। আর যদি কেউ এরকম থাকো যে বোঝনি আমাকে বলো, বলো বলো, কার কার কোথায় অসুবিধা আছে? নেই? ওকে, আচ্ছা ধরো আমি তোমাদেরকে বললাম যে এই ডাইপোলটা এরকম ব্যাকাভাবে নেই, এরকম সোজা হয়ে গেছে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অ্যালাইন্ড হয়ে গেছে, এদিকে মাইনাস কিউ ওদিকে প্লাস কিউ। তাহলে থিটার মান এখন কত হয়ে গেছে, থিটার মান হয়ে গেছে 0 ডিগ্রি। তো লেখো বিশেষ ক্ষেত্র, স্পেশাল কেস লেখো, বিশেষ ক্ষেত্র স্পেশাল কেস। বিশেষ ক্ষেত্র বা স্পেশাল কেস। ছবি আঁকতে হবে না তোমাদের, আমি আঁকছি যদি এরকম হয়ে যায়, তোমরা এঁকো না। বিশেষ ক্ষেত্র দিয়ে নাম্বার 1 লেখো, যদি যদি দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্র বরাবর থাকে, তড়িৎ ক্ষেত্রের যদি দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বরাবর থাকে, সেক্ষেত্রে থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি।
টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন 0 ডিগ্রি, মানে কত আসছে 0। এটা ছিল আমার এইচএসের ফার্স্ট এমসিকিউ। অপশান ছিল 4টে। I clearly remember 2016। ঠিক আছে, এখন মানে প্রবলেমটা কি হয় জানো তো, এই যে তড়িৎ ক্ষেত্র বরাবর রাখা রয়েছে, এই তড়িৎ ক্ষেত্র বরাবর কথাটা আমার তখন হঠাৎ করে মাথায় এসছে। মানে আজও ভাবতে পারি না যে এই অ্যান্সারটা আমি দিয়েছিলাম। সত্যি কথা খুব সারপ্রাইজিং লাগে, কারণ কোশ্চেনটা এমন একটা মাইন্ডসেটের কোশ্চেন, 90% ছেলে মেয়ে বলতে নেই এই কোশ্চেনটা মেরে আসবে। কেন? আরে স্যার বলে দিয়েছে ডাইপোল মোমেন্ট ইজ ইকুয়ালস টু টর্ক ইজ ইকুয়ালস টু ডাইপোল মোমেন্ট ইন ক্রস ই ভেক্টর। খাতায় লেখা রয়েছে এটা হবে, যদি তড়িৎ ক্ষেত্র বরাবর মানে কি, মানে এটা অ্যালাইন্ড হয়ে গেছে, তাহলে থিটার ভ্যালু 0 হয়ে গেছে, তাহলে এটাকে একটু ডিরাইভ করতে হবে। টাউ ইজ ইকুয়ালস টু পিই সাইন থিটা, সেখানে সাইন থিটার জায়গায় সাইন 0 ডিগ্রি বসাতে হবে, তবে 0 আসছে মানটা। সো অ্যান্সার উইল বি দিস, এটা হবে অ্যান্সারটা। ঠিক আছে, টুইস্টেড কোশ্চেন ছিল, আমার অনেক বন্ধু বান্ধবী এটা মেরে এসেছিল। 2016 ফার্স্ট এমসিকিউ। ওকে, কেস 2। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে টাউ ইজ ইকুয়ালস টু কী হবে? পিই সাইন 90 ডিগ্রি, মানে শুধু পিই। যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে থাকে তাহলে টাউ ইজ ইকুয়ালস টু পিই। আচ্ছা, কে কি বোঝনি আমাকে বলো, বাকিরা লিভ করে দাও।